বাংলাদেশে যেখানে শেখ হাসিনা নিজে ক্ষমতায় আছে সেই সময় যখন তিনি বলেছেন রাজাকারের নাতিপুতিরা, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ১৪ জুলাই রাতেই নেমে গেছে। তাহলে এই যে যেই ট্যাগ দিয়ে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারে নাই, সেই একই ট্যাগ দিয়ে আপনি যাকে তাকে রাজাকার বলবেন সেই শিক্ষার্থীরা দিবে না। মানে এই ট্যাগিং রাজনীতির কারণে শিবির একটা পজিটিভ পয়েন্ট তারা পেয়েছে, শিক্ষার্থীরা তার লাল কার্ড দেখিয়ে দিয়েছে যে এই ট্যাগিং হবে না, যারা রাজাকার ছিল তারা রাজাকার, এখন যার বয়স ২৪ সে তো রাজাকার হতে পারে না। এই ট্যাগিংয়ের একটা কারণে শিক্ষার্থীদের যে সফট কর্নার ছিল সেটা তৈরি হয়েছে। এই যে ওয়েলফেয়ার পলিটিক্স করে তারা ফিনান্সিয়াল যে বিষয়টা নিয়ে, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, যদিও হয়তো শিক্ষার্থীরা পজিটিভ হিসাব নিচে বিদায় ডাকসুতে একটা বড় পরিবর্তন আসছে। তবে আমি মনে করি অদূর ভবিষ্যতে এটা আমাদের ছাত্রদের একটা বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্কের এই ঘটনাকে কিভাবে দেখছেন? এবং আমরা আজকেও দেখলাম কারণ বাজারে আওয়ামী লীগ মিছিল করেছে এবং আপনারা আজকেও কর্মসূচি দিয়েছেন ডিম নিক্ষেপ। দেখুন, আমরা উপদেষ্টা মাহফুজের উপর যখন হামলা হয়েছে তার গাড়ি বহরে, নিউ ইয়র্কে হয়েছে, লন্ডনে হয়েছে, আবার গতকালকে আমরা দেখতে পেয়েছি ইউনুসের সফরসঙ্গী হিসেবে যারা গেছে, বিশেষ করে এনসিপির আক্তার হোসেন ভাই তার উপর এবং নারী নেত্রী যারা তাকে কী পরিমাণ স্লেজিং করেছে, তাকে এবং দর্শন করার হুমকি দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় দেখেন, বিএনপির মহাসচিব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকে কীভাবে কটূক্তি করছে, ফখরুল বলে বা খুব বাজে ভাষায় যে একটা স্লেজিং করা। তো যারা দেশের বাইরে এইভাবে কাজ করেছে এখন স্টিল নেওয়া আছে, যাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই, তাদের প্রতি আপনাদের এত সহানুভূতিশীল কেন? দেখুন, আমরা এই যে নিউ ইয়র্কের প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে আছে, কিন্তু লন্ডনে আরেকজন চালায়, কিন্তু ওখানকে আমরা ডিপ্লোম্যাটিকভাবে তাদেরকে কথা বলতে পারি, কিন্তু বাংলাদেশ চালাচ্ছে কি? জুলাইয়ের শক্তি, জুলাইয়ের ২০০০ শহীদের রক্তের বিনিময়ে ইউনুস প্রধান হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, সরকার প্রধান হয়েছেন। আমরা নিউ ইয়র্কের এই ঘটনাকে নিন্দা জানাই, কিন্তু বাংলাদেশে ইউনুসের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হচ্ছেন। ইউনুস কি বিচার করছেন? নুরুল হক নূরের মতো নেতৃত্বকে হামলা করা হইতেছে। এরকম একটা বাস্তবতায় সেখানে নিউ ইয়র্ক বলেন আর লন্ডন বলেন, তাদের উপর ডিম নিক্ষেপ থেকে যে কোনো কিছু হালাল, তা ফরজে আইন হয়ে গেছে। যেখানে জুলাইয়ের শক্তির সরকার আছে সেখানে জুলাইয়ের শক্তিরা নিরাপদ না, সেরকম একটা বাস্তবতা তাদের উপর হামলা করাটা স্বাভাবিক। তারপর আমরা নিন্দা জানাই, আমরা এই ঘটনার নিন্দা জানাই। একই সাথে আমি মনে করি বর্তমান সময়ে যে প্রত্যেকটা দলের রাজনৈতিক ইকুয়েশন, যে আমরা জাতীয় পার্টিকে ছাড় দিব কেন? আমেরিকা চাচ্ছে, ভারত চাচ্ছে, আমরা যদি জাতীয় পার্টিকে ছাড় না দিই ভোটের মাঠে আমার সমস্যা হবে। এই যে ভোটে জাতীয় পার্টিকে আমরা মনে করছি যে বীজবিহীন একটা দর্পণ, এরা যে ছবল দিবে এই ছবল কিন্তু আমরা রাখতে পারবো না। তারই একটা সিমটম আমরা দেখতে পেয়েছি নিউ ইয়র্কে। তারা সুযোগ পেলেই আমাদের উপর কী পরিমাণ ভয়াবহ আক্রান্ত করতে পারে তার একটা বহিঃপ্রকাশ কিন্তু হয়েছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। একসাথে আমার কাছে একটা বিষয় না বলি না, আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের সময় শেখ হাসিনা কিন্তু তার পারিবারিক যে এমপি মন্ত্রী যারা আছে, মেয়র আছে, তাদের কিন্তু ফোন দিয়ে বলেছে তোমরা সবাই বাংলাদেশ থেকে চলে যাও, নিরাপদ আশ্রয়ে চলে যাও। এবং সেও কিন্তু নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, অনিরাপদ কারা রয়ে গেছে তার নেতাকর্মীরা যারা বাংলাদেশের মানুষের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একইভাবে দেখেন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা তার নিরাপত্তার জন্য, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো রাজনৈতিক দলে যারা নির্বাচিত না তাদেরকে জাতিসংঘের সফরে নেওয়া হয়েছে, এটাই প্রথম। আমি মনে করি ডক্টর ইউনুস যেটা বলা হয় যে তিনি সামাজিক কর্মী, মানবাধিকার কর্মী, তিনি কিন্তু অনেক রাজনীতি করতেছে, এখন অনেক বেশি রাজনীতিবিদ হয়ে গেছেন। একদিকে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিচ্ছেন, জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছেন, আবার তার নিরাপত্তার জন্য তাকে যেন কেউ ডিম নিক্ষেপ করতে না পারে সেই জন্য বিএনপিকে নিয়ে গেছেন, জামাতকে নিয়ে গেছেন, এনসিপিকে নিয়ে গেছেন। কিন্তু নিয়ে যাওয়ার পর তিনি তার নিরাপত্তা ঠিকই রাখলেন, আমার যে সফর সঙ্গী তাদের কিন্তু আমি অনিরাপদ রেখে গেছি। তো একই মনে হয় যে আবার যদি এরকম হয় শেখ হাসিনার মতো তিনি হয়তো পালিয়ে যাবেন আমাদেরকে অরক্ষিত রেখে। আমরা মনে করি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। জুলাইয়ের যত শক্তি আছে, এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত, বিএনপি, আমাদের ভোটের মাঠে কী হবে সেটা আমরা কেউ জানি না। নিজেদেরকে যারা বড় দল মনে করি তারাও জানি না, কারণ এখন এই বিপ্লবের পরবর্তী সময়ে প্রায় 4 কোটি নতুন ভোটার, তারাই তাদের নতুন ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করবে, 2000 শহীদের সাথে গাদ্দারি করে ভোটের ময়দানে যাবে, যারা যে সকল জামাতের নেতারা বলছেন, আজকে শুনেছি যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ লোকগুলো নিয়ে যাবেন, যারা জাতীয় পার্টির প্রতি সফট, যে জাতীয় পার্টি থাকলে সমস্যা নাই, এরা আশা করি তাদের যে চিন্তাভাবনা ভোটের ময়দানে তাদের পক্ষে থাকবে না। আমরা একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, নিউ ইয়র্কের যে ঘটনা সেখানে আপনার সামনে হয়েছে, বাংলাদেশও আপনার সামনে হয়েছে, কিন্তু কোথাও আপনি নির্বিকার ভূমিকা পালন করছেন। আপনি শুধু আপনার এত পরিমাণে স্বার্থপরতা দেখিয়েছেন যেখানে আপনি ছাড়া কাউকেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একই সাথে আমরা এখনও জানতে পেরেছি নিউ ইয়র্কের যে ওখানকার যিনি ডেপুটি চিফ অফ মিশনে আছে সালাউদ্দিন আহমেদ, তিনি হচ্ছেন শেখ হাসিনার আমলের যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম, তার ভাইয়ের বন্ধু, তিনি এখনও সেখানে রয়েছেন। এবং তিনি দেখতে পেয়েছি তিনি একটা মুক্তিযোদ্ধা কোটা ওখানে গেছে।
এই যে চিহ্নিত আওয়ামী লীগের ক্যাডাররা তারা এখন আপনার মিশনে রয়েছেন, সেখানে নিউ ইয়র্কে বলেন যেখানেই বলেন, আপনি কি থাকবেন? একই সাথে আরেকজন সোয়েব নামে একজন লোক যিনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন, তিনি গিয়েছেন মির্জা ফখরুলকে ধরে টেনে নিয়ে যেতে। আপনি বাংলাদেশে কোথাও কি আওয়ামী লীগ ছাড়া আছে অবস্থায়? পুলিশে আওয়ামী লীগের ক্যাডাররা, সচিবালয় আওয়ামী লীগের ক্যাডাররা, আপনি কোথায় থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আপনি নির্মূল করেছেন? কোথাও থেকে করেন নাই। যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এতগুলো মানুষ মারার পরও তারা দুঃখ প্রকাশ করছে না, অনুশোচনা করছে না, সেখানে আপনি কেন তাদের প্রতি সহানুভূতি দেখান? যদি এভাবে ইউনূস সরকার তার সহানুভূতি দেখাতে থাকে, জুলাইয়ের শক্তিরা আক্রান্ত হতে থাকে, আমি মনে করি তারও রিজাইনের জন্য বা তার পদত্যাগের জন্য দেশের মানুষ জুলাই অভিমুখে যাত্রা শুরু করবে। সেটা যেন না হয়, তার আগেই যেন তিনি তার চেতনটা বুঝতে পারেন। তারও ইউনূসকে আমি মনে করে দিতে চাই, তাকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আমার সরকার প্রধান হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে আমি তাকে বলতে চাই, আপনি এমন একটা বাংলাদেশে ছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনা আমার পাশের বিল্ডিং শ্রমভবনে আপনার 8 তলায় হেঁটে হেঁটে উঠে গেছে, লিফট ব্যবহার করতে দেয় নাই। সেই বাংলাদেশে আজকে আপনি এই শুধুমাত্র শহীদদের রক্তের বিনিময়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনি রাত হলে এসি রুমে ঘুমালেও শহীদদের আর্তনাগুলো শুনবেন। সে জিসান থেকে শুরু করে আমাদের জিহাদ, আবু সাইদ, মুগ্ধদের কথাগুলো শুনবেন। আপনি বলেছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, আপনি বলেছিলেন আবু সাইদ আমাদের নিয়োগকর্তা, এইদের রক্তের বিনিময়ে আমি এখানে দাঁড়িয়েছি। কিন্তু আপনি আজকে বেমালুন সেগুলো ভুলে গেছেন। আজকে আমরা চারদিকে গ্রামীণ ব্যাংক, তার যে প্রতিষ্ঠান, সেগুলোই আমরা সুবিধা দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি দেশের মানুষের কি সুবিধা হয়েছে? এখনও প্রায় 3 থেকে 4 লাখ পোস্ট সরকারি চাকরিতে যে বিভিন্ন মন্ত্রণালয়ের পোস্টগুলো রয়েছে। আমাদের আন্দোলনটা শুরু হয়েছে কি কাদের জন্য? বেকারত্ব দূরীকরণের জন্য, শিক্ষার্থীরা যেন তাদের চাকরি ব্যবস্থা পায়। আপনার এই সরকার আসার পর গত 1 বছরে কিছু করতে পেরেছেন? যেই পোস্টগুলো রয়েছে সেগুলোকে আপনি নিয়োগ দিতে পেরেছেন? পারেন নাই। সুতরাং আপনি বিভিন্ন সফরে যাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানগুলোকে আপনি দায়মুক্ত করছেন। আপনি নতুন করে আপনি কি বলে এতদিন এনজিও প্রতিষ্ঠান বলতে এখন আবার আদম ব্যাপারীর মতো প্রতিষ্ঠান খুলেছেন। এইগুলোতে সরকার, আমরা বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে অনেক আওয়ামী লীগ যখন এসেছে 30% 40% ম্যান্ডেট নিয়ে, বিএনপি একইভাবে। কিন্তু ইউনূস সরকার আসছিল এদেশের আওয়ামী লীগ ছাড়া যে 18 কোটি মানুষ রয়েছে, পুরো 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে। কিন্তু আপনি দিন দিন সেই ম্যান্ডেট হারিয়ে ফেলছেন। আশা করি আপনি আবার নিউ ইয়র্ক থেকে এসে নতুন শপথ নেবেন, নতুন উদ্যমে বাংলাদেশের নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ফেসিবাদ নির্মূলে জাতীয় পার্টি জিএম কাদেরকে গ্রেপ্তার করবেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন এবং আওয়ামী লীগের যে সকল চররা এখনও মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন আমলাতে রয়েছে, সচিবালয় রয়েছে, পুলিশে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আপনি আবার সেই আবু সাইদদের কথা স্মরণ করে দেবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আপনি একজন সমন্বয়ক ছিলেন, আপনি তুমুল জনপ্রিয় ছাত্র নেতা আমরা জানি। আপনি ডাকসু এবং জাকসুর নির্বাচনকে কিভাবে দেখছেন? এবং ডাকসুর নীতিমালা পরিবর্তন চায় ছাত্রদল, এবং ছাত্রদল আরেকটা অভিযোগ দিয়েছে নির্বাচনের 14-15 দিন পরে গাউসুল আজম সুপার মার্কেটে তারা ব্যালট পেপার পেয়েছে, অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। দেখুন, আমি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে বা আমাদের ছাত্র অধিকার পরিষদের প্যানেল ছিল ডাকসু ফর চেঞ্জ, এবং জাকসুতে আমাদের প্যানেল ছিল। ডাকসুতে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে সাধারণ সম্পাদক জিএস পদে সাদমান, যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য, তিনি নির্বাচিত হয়েছেন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের 5 জন শিক্ষার্থী, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার, তারা নির্বাচিত হয়েছেন। তো আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রত্যাশা অনুযায়ী আমরা ওই রকম পারফরমেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারি নাই, সেটা স্বীকার করতে হয়। তো এইখানে আমি মনে করি যে আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি বলেছিলেন এই নির্বাচনে ছাত্রদলের ভূমিধস জয় হবে, কিন্তু আলটিমেটলি ভূমিধস জয়টা হয়েছে শিবিরের। আমার দৃষ্টিকোণে যদি আমি বলি শিবির কেন এরকম ভূমিধস জয় হয়েছে বা তাদের একটা বিষয়, প্রথমত আমি যেটা মনে করি, এই বাংলাদেশে যেখানে শেখ হাসিনা নিজে ক্ষমতায় আছে, সেই সময় যখন তিনি বলেছেন রাজাগারের নাতিপুতিরা, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই 14 জুলাই রাতেই নেমে গেছে। তাহলে এই যেই ট্যাগ দিয়ে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারে নাই, সেই একই ট্যাগ দিয়ে আপনি যাকে তাকে রাজাগার বলবেন, সেই শিক্ষার্থীরা দিবে না। এই ট্যাগিং রাজনীতির কারণে শিবির একটা পজিটিভ পয়েন্ট তারা পেয়েছে। শিক্ষার্থীরা তার লাল কার্ড দেখিয়ে দিয়েছে যে এই ট্যাগিং হবে না, যারা রাজাগার ছিল তারা রাজাগার, এখন যার বয়স 24 সে তো রাজাগার হতে পারে না। এই ট্যাগিংয়ের একটা কারণে শিক্ষার্থীদের যে সফট কর্নার ছিল সেটা তৈরি হয়েছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি মনে করি, 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হয়ে গেছিল যে সাধারণ শিক্ষার্থীরা চেয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা লাভ কার লস কার? লাভবান হয়েছে শিবির, আর লস হয়েছে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন। আমরা যে কোনো মুভমেন্ট করেছে তারা সাধারণ শিক্ষার্থী, হলে ঢোকা যাবে না, রাজনীতি করা যাবে না। কিন্তু আলটিমেটলি এই যে সাধারণ শিক্ষার্থী সেজে, আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা কর্মীরা কারা, সেন্ট্রালি 2-1 জনকে আমরা চিনতাম। তাহলে এই যে আমরা তাদেরকে চিনি না, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটা হলে, প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে এইভাবে নিজেদের, আমি এরা তাদের
প্রতারণা না বলি, তাদের এটা কৌশল বলতে পারি, যে কৌশলে অন্য সংগঠনগুলো পারে নাই, আমরাও পারি নাই। আমরা চেয়েছিলাম ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, ছাত্রলীগের যে রাজনীতি ছিল সেই রাজনীতি নিষিদ্ধ হোক, রাজনীতির মধ্যে যেন গুণগত পরিবর্তন হয়। এই যে পুরো রাজনীতিটা শিক্ষার্থীদের বিমুখ করা এবং এটাকে একটা কৌশলগত অংশ হিসাবে তাদের নিজেদের আয়ত্ত নিয়ে আসা, সেটা শিবির করতে পেরেছে এবং ধারাবাহিকভাবে গত 1 বছর তারা শিক্ষার্থীদের সাথে থেকে চমৎকার কাজ করেছে, সংশ্লিষ্ট কাজ এবং অনেক বেশি ওয়েলফেয়ার টাইপ কাজ করছে। তো আমি এটাও প্রশ্ন রাখি, একদম শিক্ষার্থীর কাজ কি? আমার কাজ কি প্রত্যেকটা হলে হলে ভেন্ডিং মেশিন দেওয়া? আমার কাজ কি প্রত্যেকটা হলে হলে পানি ব্যবস্থা করে দেওয়া? এই যে টাকাগুলো লাগবে, একটা ভেন্ডিং মেশিনে 50 থেকে 80 হাজার টাকা লাগে, 1 লাখ টাকা লাগে। আমি যদি 17টা হলে দিতে চাই, কী পরিমাণ টাকা লাগতে পারে? এটা আমি পাবো কোথায়? কিন্তু এই যে যদি রাজনীতিটা ওয়েলফেয়ার হোক, আমরা চাই কল্যাণমুখী হোক, কিন্তু আমি টাকাটা পাবো কোথায়? ছাত্র রাজনীতি বা ছাত্রনেতা হিসাবে আমার দায়িত্ব কি? শিক্ষার্থীরা তার কোথায় অধিকার খর্বিত হচ্ছে, সেই খর্বিত অধিকার যেন তার ফিরে আসে, শিক্ষার্থীরা যেন লাঞ্ছিত না হয়, শিক্ষার্থীরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেগুলো নিয়ে কাজ করা। কিন্তু এই যে ওয়েলফেয়ার পলিটিক্স করে তারা ফিনান্সিয়াল যে বিষয়টা নিয়ে, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। যদিও হয়তো শিক্ষার্থীরা পজিটিভ হিসাবে নিচে বিদায় ডাকসুতে একটা বড় পরিবর্তন আসছে, তবে আমি মনে করি অদূর ভবিষ্যতে এটা আমাদের ছাত্র রাজনীতির একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমার টাকা পয়সা নাই তো, আমাদের ছাত্র অধিকার পরিষদের এই পুরো প্যানেলের জন্য আমরা প্রায় 1.5 লাখ টাকা দিতে পারছি, পুরো প্যানেলের জন্য। সেক্ষেত্রে তাদেরটা বাদ দিয়ে দিলাম। এটা আমার 3টা ক্যালকুলেশনে মনে হয় এই কারণে শিবিরা শিক্ষার্থী সংশ্লিষ্ট হওয়া এবং তাদের একটা ভূমিধস জয় হয়েছে। পাশাপাশি ছাত্রদলে যেটা হয়েছে, আপনি দেখেন আমাদের এই ইলেকশনে সবচেয়ে বেশি যদি সকল শিক্ষার্থীদের জন্য অধিকার নিয়ে কেউ কাজ করে থাকে, তার নাম হচ্ছে কিন্তু বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি। আপনি গণমাধ্যম কর্মী, আপনি দেখেছেন গত 8 বছর যাবৎ শিক্ষার্থীদের অধিকারের জন্য তিনি কী পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছেন। তার নামে 12টা মামলা ছিলেন, শেখ হাসিনার সময় কয়েকবার জেলে ছিলেন, কিন্তু তার সেশন ছিল 14-15। এখন বর্তমানে আমরা আছি 24-25 সেশনে। যে শিক্ষার্থীদের সাথে একটা গ্যাপ, এটা আসলে অকপটেই স্বীকার করতে হয়। সেক্ষেত্রে ছাত্রদলের যে সর্বকনিষ্ঠ সদস্য বা তাদের যে সেশন অনেকে 10, 11, 12, যে শিক্ষার্থীদের সাথে গ্যাপ থাকার কারণে, একটা কানেক্টিভিটি না থাকার কারণে তাদের একটা নেগেটিভ পয়েন্ট আমি মনে করি। যদিও আবিদ আসছে, তিনিও 14-15-16 সেশনের সম্ভবত। এটা প্রথম একটা বিষয়। দ্বিতীয়ত যখন আমার সভাপতি বিনিয়ামিন মোল্লা যখন ডাকসুর জন্য আমরণ অনশন করছে, তখনও আমরা এবং বিসির সাথে আমরা আন্দোলন করি, বিসির সাথে বৈঠক করি। সেখানেও আমরা ছাত্রদলের ইমেজ দেখতে পেয়েছিলাম যে তারা এখনই ইলেকশন চায় না, তারা জাতীয় নির্বাচনে পড়ে চায়। যখন এই বয়ানটা শিক্ষার্থীদের মধ্যে চলে আসে, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা চিন্তা করে যে যারা ইলেকশনই চায় না এখন, তাদেরকে কেন আমরা ভোট দিব? তারপর তারা বিপি হিসেবে 5,000 ভোট পেয়েছে। আমি মনে করি অনেক বেশি একটা বিষয়। আর নির্বাচনের অসঙ্গতি যে বিষয়গুলো, সেখানে আসলে কিছু থাকতেই পারে। আমরা দেখতে পেয়েছি যে কার্জন হলের ঘটনা, টিএসসির ঘটনা, যেখানে কয়েকটা জায়গায় শিবিরে সাদিককে এবং তার ফরহাদ, তাদের সিল আগে থেকে মারা ছিল। এগুলোকে অবশ্যই আমলে নেওয়া উচিত। এবং সেখানে আরেকটা বিষয় মনে করি, মিডিয়ার ট্রায়াল। আমার ছাত্র অধিকার পরিষদের সভাপতি যিনি ছিলেন, তাকে দেখবেন মিডিয়ার থেকে আউট করে রাখছে। এই যে মিডিয়ার সিন্ডিকেট, কিছু লোকদের দ্বারা সীমাবদ্ধ ছিল, তাদেরকে এটা করেছে। ছাত্রদলের মধ্যে যেটা করেছে, আবিদ উনি প্রথমেই কয়েকটা হল ভিজিট করতে গেছিলেন, ভোট কেন্দ্রগুলো। এখানে আপনি কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র, সেখানে লিখা আছে আপনি ক্যান্ডিডেট হিসেবে আপনি ভোট যেখানে গ্রহণ করা হবে সেই রুম ছাড়া কেন্দ্র আপনি ঘুরতে পারবেন। কিন্তু প্রথমে নিউজগুলো হলো যে না, ভোট দখল করার জন্য হয়তোবা আছে নিয়ম ভাঙতেছে। এই যে প্রোপাগান্ডা এবং মিডিয়ার ট্রায়াল, সেটাও ছাত্রদলের জন্য একটা কাল হচ্ছে। একই সাথে আমার সভাপতি বিনিয়ামিন মোল্লা মহসিন হল্লা যখন ভোট কেন্দ্রে গেছিলেন, তাকেও ঢুকতে দেওয়া হয়নি। মানে এই যে একটা মেকানিজম তো কিছু আছে। তবে বড় ধরনের আমি অসঙ্গতি আমার কাছে, আমি বিশেষ করে আমাদের যে দায়গুলো আছে, আমাদের যে ব্যর্থতাগুলো আছে, এগুলো স্বীকার করতে হবে। স্বীকার করে শিক্ষার্থী বান্ধব কীভাবে সংশ্লিষ্ট কাজ করা যায় সেদিকে দাবি দেওয়া উচিত। তবে নির্বাচনে কিছু অভিযোগ আছে, সেটাকেই যে আমি আমলে নিয়ে পুরো নির্বাচন বাতিল করার মতো অবস্থা আমি ব্যক্তিগতভাবে দেখি না। এবং জাকসুতে আপনি দেখেছেন ছাত্র অধিকার পরিষদ, আমরা যে প্রত্যাশা ছিল আমরা মোটামুটি চেষ্টা করছি।